নিজে সিরিয়াল দেখি কিনা। আসলে একদম শুরুতে যখন আমি অভিনয় করতে শুরু করি, মনে করো আজ থেকে ১৮ বছর আগে যখন আমি সবে বিজ্ঞাপনের জগৎটা ছেড়েছি, অভিনয় করতে শুরু করেছি। আমার তো অভিনয়ের কোনো আ আ আগের এক্সপেরিয়েন্স ছিল না। তো আমি অভিনয় যখন আমি ১ম করছি তখন আমি একটু বসে যেতাম। দেখতাম যে আমার অভিনয় কিরম লাগছে, বাকিদের তুলনায় আমার অভিনয় ঠিকঠাক লাগছে কিনা, তাদের সঙ্গে মানাচ্ছে কিনা, এগুলো আমি খুব খুঁটিয়ে দেখতাম। ক্যামেরার অভিনয় আর থিয়েটারের অভিনয় তো একটা বেসিক পার্থক্য থাকেই। থিয়েটারের অভিনয়টা একটা পুরো স্পন্টেনিয়াস প্রসেস। যেখানে ওই ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা মানুষের কনস্ট্যান্ট আ পরপর অভিনয়টা পুরো স্ক্রিপ্টটা ধরে অভিনয় চলে যাচ্ছে। একজন জাত অভিনেতা তার কিন্তু মাথার মধ্যে গোটা ব্যাপারটা থাকতে হয়। এবং এইটা থাকলে সে কি করে যে মুহূর্তে মনে করুন আমার একটা ক্লোজ নেওয়া হচ্ছে। তার ঠিক আগের মুহূর্তে আমি কারো সঙ্গে হয়তো ইয়ার্কি মারছিলাম, আড্ডা মারছিলাম। সেই ক্লোজেতে আমার প্রচন্ড একটা কান্নার মতন একটা গলা কেঁপে একটা কথা আছে। যেখানে আমি ভীষণ আ মর্মাহত কোনো একটা ব্যাপারে। সেইটাকে সঙ্গে within moments আমার মধ্যে সেটাকে নিয়ে আসতে হবে। এবং this happens through years of cultivation. এই যে সুইচ অন সুইচ অফ এর যে ব্যাপারটা, যেকোনো মুহূর্তে আমি একটা ইমোশনকে নিয়ে আসতে পারবো। আবার সেখান থেকে বেরোনো মানে সঙ্গে সেটাকে অফ করে দিতে পারবো। সেইটা কিন্তু হয় কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে অনেক বছর ধরে কাজ করতে হয়ে যায়। বড় অভিনেতাদের কাজ দেখতে হয়ে যায়। তোমাকে এই ধরনের বস্তা পচা সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতে দিলে তুমি লিখবে? তুমি সিরিয়ালকে বস্তা পচা বলছো বা আমাকে দিয়ে বলাবার চেষ্টা করছো, সেটা আমি বুঝতে পারছি। আমি কেন বস্তা পচা বলব না সেটারও একটা কারণ আছে। বস্তা পচা তুমি এই জন্য বলছো যে যেকোনো মানুষ সে যদি ওয়ার্ল্ড সিনেমা দেখে বা ভালো সিনেমা দেখে, সেইগুলো দেখার পরে হঠাৎ সিরিয়াল খুলে বসলে সত্যি মনে হতেই পারে যে বস্তা পচা। ইট ইস ট্রু, আই অ্যাকসেপ্ট ইট। যে টেলিভিশন জিনিসটা একটা বিশাল ক্রস সেকশন অফ পিপল কে অ্যাড্রেস করছে। ওই যে সময়ের টাইম স্লট গুলো, একটা টাইম স্লট কয়েক লক্ষ মানুষ দেখছে। দেয়ার হ্যাজ টু বি আ মাস অ্যাপিল। এবার তুমি বলবে যে ও মাস অ্যাপিল মানে কি বস্তা পচা হতে হবে? যারা বিজ্ঞাপন দাতা তারা বলছে ভাই আমি জানতে চাই তো তোমার কতজন দেখছে। দেখে কে গালাগাল দিচ্ছে না আই ডোন্ট ওয়ান্ট টু নো। অনেক লোক আছে যারা সিরিয়াল দিনের পর দিন এক সিরিয়াল দেখতে একইভাবে গালাগাল দিয়ে যায় কিন্তু তাও দেখে। নমস্কার, আমি সুদীপ ভট্টাচার্য। গল্পের ক্যানভাসে আপনাদের স্বাগত। আমাদের পেজটা ফলো করে রাখবেন, গল্পের ক্যানভাসে। ঘরে বাইরের এই শোরুমে, এই আড্ডা ঘরে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন আপনারা সবাই চেনেন। মানে যারা সিরিয়াল দেখেন, আর বাঙালি মানেই মোটামুটি ভাবে বাড়ির যারা আ সময় কাটান বাড়িতে কিংবা চাকরি করেও আমি তো দেখি সিরিয়াল মাস্ট, একটু দেখতেই হবে। যারা সিরিয়াল দেখেন তাদের জন্যে আ তো অত্যন্ত পরিচিত মুখ। সন্দীপ দা, তুমি নিজে সিরিয়াল দেখো? ১ মিনিট তার আগে বলে নিই নমস্কার আপনাদের সকলকে। গল্পের ক্যানভাসে এই পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং সুদীপ আমার অনেক দিনের বন্ধু, আমার পাবলিশার এবং আমার ১ম পাবলিশার। সুদীপের হাত দিয়েই আমার ১ম বই বেরোয়। হ্যাঁ, তো তুমি যেটা বলছিলে যে আমি আ নিজে সিরিয়াল দেখি কিনা। সুদীপ তুমি একদম শুরুতেই এমন একটা ডেঞ্জারাস প্রশ্ন করে উঠলে যে না, আসলে একদম শুরুতে যখন আমি অভিনয় করতে শুরু করি, মনে করো আজ থেকে ১৮ বছর আগে যখন আমি সবে বিজ্ঞাপনের জগৎটা ছেড়েছি, অভিনয় করতে শুরু করেছি। আমার তো অভিনয়ের কোনো আ আ আগের এক্সপেরিয়েন্স ছিল না। তো আমি অভিনয় যখন আমি ১ম করছি তখন আমি একটু বসে যেতাম। দেখতাম যে আমার অভিনয় কিরম লাগছে, বাকিদের তুলনায় আমার অভিনয় ঠিকঠাক লাগছে কিনা, তাদের সঙ্গে মানাচ্ছে কিনা, এগুলো আমি খুব খুঁটিয়ে দেখতাম। এবং অনেকদিন ধরেই দেখেছি কিন্তু। তারপরে এই তোমাদের পাল্লায় পড়ে আর দেখা হয় না। না, একটা মানে জিনিস তোমাদের আমি বুঝতে পাল্লায় পড়ে পেরেছি। কেন? কি বুঝেছো? না, আমি বুঝেছি মানে যেটা তুমি তোমাদের পাল্লায় মানে এইজন্য বলছি যে মানে এই গল্পটাকে লেখালেখির লিখতে জগতে শুরু করেছি। তুমি, বসাকের জয়। জয় এদের পাল্লায় পড়ে, যেটা একটা অসম্ভব সুন্দর পাল্লায় পড়া। কারণ আমি আমার মধ্যে যে লেখকের একটা সত্তা ছিল সেটা কিন্তু তোমরাই না, টেনে বার সন্দীপ দা, করেছো। আমি কিন্তু কিন্তু সিরিয়ালের জায়গাতেই আসছি। আচ্ছা বলো। তুমি যখন দেখতে সেটা তো হ্যাঁ, অভিনয় দেখতে। হ্যাঁ, সিরিয়ালে কি হ্যাঁ। অভিনয় দেখা যায়? মানে সিরিয়ালের লোকেরা কি অভিনয় করতে করে ঠিক মতো বা করার স্কোপ না পায়? নিশ্চয়ই পায়। এত ক্লোজ যদিও আপ এ শট হয়, না বোঝা কিন্তু যায় মানে কতটুকু না অভিনয় অভিনয় করতে দেখো, পারে। অভিনয় আর মানে ক্যামেরার অভিনয় আর থিয়েটারের অভিনয় তো একটা বেসিক পার্থক্য থাকেই। থিয়েটারের অভিনয়টা একটা পুরো স্পন্টেনিয়াস প্রসেস। যেখানে ওই ১ ঘন্টা কি ১.৫ ঘন্টা মানুষের কনস্ট্যান্ট আ পরপর অভিনয়টা পুরো স্ক্রিপ্টটা ধরে অভিনয় চলে যাচ্ছে। তো দ্যাটস আ ভেরি স্পন্টেনিয়াস ফ্লো। whereas ক্যামেরার সামনে করা মানেই হচ্ছে কি কাটা হচ্ছে, মাস্টার এতে কেটে নেওয়া হচ্ছে। মাস্টার গুলো মধ্যিখানে মাস্টার হঠাৎ আমি মাস্টারের একটা অংশ করছি তার সঙ্গে আগে আর পরের কোনো কানেকশন নেই। পরে যখন ক্লোজ গুলো দিচ্ছি তখন আমাকে মনে রাখতে হবে গোটা স্ক্রিপ্টটা কি ইত্যাদি। কারণ ব্যাপারটা প্রসেসটা অনেক খাপছাড়া। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট
একজন জাত অভিনেতা তার কিন্তু মাথার মধ্যে গোটা ব্যাপারটা থাকতে হয়। এবং এইটা থাকলে সে কি করে যে মুহূর্তে মনে করুন আমার একটা ক্লোজ নেওয়া হচ্ছে, তার ঠিক আগের মুহূর্তে আমি কারোর সঙ্গে হয়তো ইয়ার্কি মারছিলাম, আড্ডা মারছিলাম। সেই ক্লোজেতে আমার প্রচন্ড একটা কান্নার মতন একটা গলা কেঁপে একটা কথা আছে, যেখানে আমি ভীষণ আ মর্মাহত কোনো একটা ব্যাপারে। সেইটাকে সঙ্গে, সঙ্গে within moments আমার মধ্যে সেটাকে নিয়ে আসতে হবে। এবং this happens through years of cultivation. এই যে সুইচ অন সুইচ অফ এর যে ব্যাপারটা, যেকোনো মুহূর্তে আমি একটা ইমোশনকে নিয়ে আসতে পারবো। আবার সেখান থেকে বেরোনো মানে সঙ্গে, সঙ্গে সেটাকে অফ করে দিতে পারবো। সেইটা কিন্তু হয় কি প্র্যাকটিসের মধ্যে দিয়ে অনেক বছর ধরে কাজ করতে, করতে হয়ে যায়। বড়, বড় অভিনেতাদের কাজ দেখতে, দেখতে হয়ে যায়। সন্দীপদা একটা জিনিস বলো, তুমি তো লেখালেখি করো বহুদিন এবং হুম, আ দুর্দান্ত লেখে। সন্দীপদার হুম, প্রায় ৯ হুম, টা বই হয়ে গেছে এর হুম, মধ্যেই। ৯ টা হয়ে গেল। হ্যাঁ, অনেকেরই পাঠক, সন্দীপদার প্রচুর পাঠক আছেন। যারা হ্যাঁ, দেখছেন তার মধ্যে অনেকাংশই যারা সন্দীপদার বই পড়েছেন। সন্দীপদা একটা কথা বলো, তুমি হুম, যখন লেখো, হুম, তুমি গল্প বা উপন্যাসের যে একটা বাঁধন হুম, লেখো, হুম, তার হুম। মধ্যে মানুষের পড়তে ভালো লাগে। তোমাকে এই ধরনের বস্তা-পচা সিরিয়ালের স্ক্রিপ্ট লিখতে দিলে তুমি লিখবে? না, প্রথমত তুমি সিরিয়ালকে বস্তা পচা বলছো, বা আমাকে দিয়ে বলাবার চেষ্টা করছো, যেটা আমি বুঝতে পারছি। আমি না, সিরিয়ালকে তোমার না, কখনো মনে হচ্ছে যে আমি ভুল আমি বলছি না? তোমাকে বলছি, তুমি কেন বস্তা পচা বলছো সেটাও আমি বলছি। I will address that. এবং আমি কেন বস্তা পচা বলব না সেটারও একটা কারণ আছে। বস্তা পচা তুমি এই জন্য বলছো যে, যেকোনো মানুষ সে যদি ওয়ার্ল্ড সিনেমা দেখে বা ভালো, ভালো সিনেমা দেখে, বা এমনকি পৃথিবীতে আজকাল ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজ গুলো হচ্ছে, বিদেশি এমনকি আমাদের ভারতীয় যে ভালো, ভালো সিরিজ হচ্ছে, সেইগুলো দেখার পরে হঠাৎ সিরিয়াল খুলে বসলে সত্যি, সত্যি মনে হতেই পারে যে বস্তা পচা। ইট ইস ট্রু, আই অ্যাকসেপ্ট ইট। অন দ্য আদার হ্যান্ড আরেকটা দিক আছে এটার। সেটা হচ্ছে যে টেলিভিশন জিনিসটা একটা বিশাল ক্রস সেকশন অফ পিপল কে অ্যাড্রেস করছে। তুমি হাতে ধরে তোমার এই ফোনটা নিয়ে তুমি যেকোনো একটা পার্টিকুলার ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে যেকোনো একটা পার্টিকুলার সিরিজ দেখতে পারো বা একটা সিনেমা দেখতে পারো। ইট ইস এন্টায়ারলি আপ টু ইউ। whereas টেলিভিশন হচ্ছে কি ওই যে সময়ের টাইম স্লট গুলো, একেকটা টাইম স্লট কয়েক লক্ষ মানুষ দেখছে। দেয়ার হ্যাজ টু বি আ মাস অ্যাপিল। এবার তুমি বলবে যে, ও মাস অ্যাপিল মানে কি বস্তা পচা হতে হবে? আমি তোমার কথায় প্রশ্ন করে আমি করে দিচ্ছি আরকি। না, দেখো, ইট ইস আ ম্যাটার অফ পার্সপেক্টিভ। যে মানুষগুলো আমাদের সিরিয়াল গুলো দেখছে তারা কিন্তু ডেমোগ্রাফিক্যালি একটা বিশাল সেকশন। না, আমি আমি তোমায় থামাচ্ছি তাদের সন্দীপদা। মধ্যে অনেকে আছে যারা কিন্তু ভীষণ এডুকেটেড নয়। অনেকেই আছে যারা মাঝামাঝি এডুকেটেড, আবার অনেকেই আছে যারা এডুকেটেড প্রায় একদমই আমি নয়। বুঝতে পেরেছি তুমি কোনটা বলছো। সেই সন্দীপদা, আমি তোমায় থামালাম। হ্যাঁ, থামিয়ে আমি বলি, হুম, আমি ক্ষমাও চাইলাম না সন্দীপদাকে থামাতে। হুম, কারণ আমি জানি আমি কেন থামালাম। আচ্ছা, সন্দীপদা, একটা জিনিস বলো, হুম, যখন বাংলা সিনেমা ভীষণ জনপ্রিয় ছিল, আমি হুম, যদি উত্তম কুমার বলি, উত্তম হুম, কুমার, হুম, হুম, আমি যদি সত্যজিৎ রায় বলি, হুম, তপন সিনহা বলি, হুম, আমি যদি মৃণাল সেন বলি, হুম, কিংবা তারও পরে ধরো হুম, আ মা বহু বিখ্যাত, বিখ্যাত পরিচালক হুম, ঋতুপর্ণ হুম, ঘোষ থেকে হুম, শুরু হুম, করে, তারা তো মাস তৈরি করেছেন, হুম, দর্শক তৈরি করেছেন। হুম, সেই সময়ও বাংলার বুকে প্রচুর গরিব মানুষ ছিলেন। হুম, যারা মানে অত্যন্ত গরিব মানুষ ছিলেন, হুম, তারাও টিভি দেখতেন। হুম। তারাও সিনেমা হলে দৌড়ে যেতেন। এখন বরঞ্চ যান না। ব আম তাহলে হ্যাঁ, দায় মানে আমি মাস আমি পিপল বুঝতে পেরেছি, বুঝতে তাদের পেরেছি। রুচি হ্যাঁ, মানে একটু এই বস্তা পচার দিকে বলে আমি সেটাকে করব। হ্যাঁ, আমার কোনো দায় নেই, আমি উম ভালো জিনিসটাকে তাকে দেব। হ্যাঁ, এবং তুমিও জানো, তুমিও কয়েকটা সিরিয়ালে হুম, অভিনয় হুম, করেছো, হুম, যেগুলো অত্যন্ত ভালো গল্প হুম, নিয়ে হুম, তৈরি। হুম, হুম, হুম। তারপরও কেন হচ্ছে এটা? আচ্ছা, তুমি অনেকগুলো দিক তুলে ধরলে, আমি একটা, একটা সবগুলো মনে রাখতে পারলে হয়। আচ্ছা, ১ম দিক যেটা বললে সেটা হচ্ছে যে, যখন আজ থেকে মানে যেটাকে গোল্ডেন পিরিয়ড অফ ইন্ডিয়ান সিনেমা বলো বা মিউজিক বলো, যেখানে যে সময়টা মোস্ট অফ ইট ওয়াজ ব্লাক অ্যান্ড হোয়াইট। ইট ওয়াজ সিনেমা, ইট ওয়াজ নট সিরিয়াল। ১ম এ তোমাকে এই কথাটা বলি। এবং অনেক দিন পর্যন্ত কিন্তু সিনেমার জগৎটাই ছিল মানুষের বিনোদনের, মানে ভিজুয়াল বিনোদনের জায়গা। মানুষকে গিয়ে টিকিট কেটে হলে দেখতে হতো। সো মানুষ চুজ করতে পারত যে আমি পার্সোনালি কোথায় কোন হলে গিয়ে কোন সিনেমাটা দেখব। কাদের সঙ্গে দেখব, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কাকে নিয়ে যাব কি সিনেমা দেখতে। দ্যাট চয়েস ওয়াজ দেয়ার। যখন টেলিভিশন চলে আসছে, স্পেশালি এরম মাস অ্যাপিল এর যেখানে অসংখ্য চ্যানেল, সেখানে কি হচ্ছে? অনেকগুলো চ্যানেল আলাদা, আলাদা অপশন দিচ্ছে বটে। কিন্তু গিভেন আ পার্টিকুলার মোমেন্ট আমি কিন্তু পার্সোনালি চুজ করছি না আমি কি দেখব। একটা চয়েস থাকে আমার হাতে, আমার ইয়ে থাকে, রিমোট থাকে, সেখানে আই ক্যান আ মানে গো ফ্রম ওয়ান চ্যানেল টু অ্যানাদার, যেটা যেকোনো এক মুহূর্তের ক্লিকে চলে যেতে পারি। কিন্তু তখনকার দিনের ব্যাপারটা হচ্ছে, তখনকার দিনে পুরোপুরি চয়েসের ব্যাপার ছিল। যারা সত্য সত্যি, সত্যি যারা খুব গরিব ছিল তারা হয়তো দেখতেও পেত না।
কিন্তু আদারওয়াইজ অনেকেই যেত যারা কে কি ধরনের সিনেমা দেখবে, কোন সিনেমার কি ধরনের অ্যাপিল, কোনটা সেরিব্রাল অ্যাপিল, কোনটার একটা বেশি কমার্শিয়াল অ্যাপিল, কোনটার একটা ধুমধাড়াক্কা মারপিট আছে, সেই অনুযায়ী কিন্তু দর্শক যেত, রাইট? আচ্ছা, একটা সময় আসে যখন দূরদর্শন আসে এবং দূরদর্শনের সময় প্রথম সিরিয়ালের কনসেপ্টটা শুরু হয়। তখনও কিন্তু খুব ভালো ভালো সিরিয়াল তৈরি হয়েছে, কেননা এখনকার দিনের যে অতিরিক্ত কমার্শিয়ালাইজড অ্যাসপেক্টটা তৈরি হয়নি। ইট ইজ আনফরচুনেট, বড্ড বেশি প্রফিট ড্রিভেন হয়ে গেছে। তখনকার দিনে হতো কি যে মানুষকে কি ধরনের জিনিস দিলে মানুষ অ্যাপ্রিসিয়েট করবে, কি ধরনের জিনিস দিলে মানুষের মনে করো সেরিব্রাল বা ইমোশনাল বা কালচারাল মানটার উন্নতি হতে পারে, এই ধরনের জিনিস খানিকটা ভাবা হতো। এখন কিন্তু মার্কেটটা বড্ড বেশি প্রফিট ড্রিভেন হয়ে গেছে, হ্যাঁ, মানে এবং মার্কেট যে কারণে এই যে বিজ্ঞাপনদাতা দ্বারা তো সবকিছুই আলটিমেটলি তো বিজ্ঞাপনের থেকেই পয়সাটা আসে। অতিরিক্ত বিজ্ঞাপন ড্রিভেন হয়ে যাওয়ার জন্য যেটা হয়েছে যে বিজ্ঞাপনে যারা যারা বিজ্ঞাপন দাতা তারা বলছে, ভাই আমি জানতে চাই যে তোমার কতজন দেখছে, দেখে কে গালাগাল দিচ্ছে দিচ্ছে না, আই ডোন্ট ওয়ান্ট টু নো। অনেক লোক আছে যারা সিরিয়াল দিনের পর দিন এক সিরিয়াল দেখে, দেখতে দেখতে একইভাবে গালাগাল দিয়ে যায়, কিন্তু তাও দেখে। ইট ইজ হ্যাবিট। এখানে আবার আমি থামালাম। হ্যাঁ। দিনের পর দিন একইভাবে যে মানুষটা রয়ে গেছেন তিনি সন্দীপ চক্রবর্তী। মানে সন্দীপ দা এরকম লাইন কখনো কখনো দিয়ে দেন, আমি লাইনগুলো ধরে ফেলি। আমি সন্দীপ দাকে বহুদিন চিনি। সন্দীপ দাকে মানে একই রকম দেখি। সেদিনও যা দেখেছিলাম, আজ থেকে ১৫-২০ বছর আগেও যা দেখেছিলাম, আজকে সন্দীপ দা একই। আমি জানি আগামী ২০ বছর পরে সন্দীপ দা তাই থাকবে। সাংঘাতিক ভবিষ্যৎবাণী করছো। না, তুমি তাই থাকবে। না, থাকতে পারলে খুব আনন্দ হবে আমার। এবং এই যে ও থাকো, মানে সন্দীপ দা এখন আগে হলে সন্দীপ দার বয়স লুকিয়ে রাখতো। সিরিয়ালের অভিনেতারা অনেকেই রাখে। যারা কেন আমি তো আমি এখন আমার তো সিরিয়ালের উপর কোনো রাগ নেই। আমি কেন তাহলে বলছি এরকম বলছি? আসলে না এমন নয়। না, রাগ নেই, বসতে বসে বলতেই পারে, হ্যাঁ, রাগ হ্যাঁ। কোথায়? এবার যেটা হচ্ছে, কিন্তু সন্দীপ দা কখনো বয়স লুকিয়ে রাখে না। সন্দীপ দার বয়স আ ভাবতেও পারবেন না। না, না, এখন অনেকেই প্রায় জানে। 60 পেরিয়ে গেছে। হ্যাঁ, মানে 61 র দিকে দৌড়চ্ছে। আমাদের প্রত্যেকেরই বয়স বাড়ছে, অনেকটা করেই বাড়ছে। কিন্তু সন্দীপ দা অদ্ভুতভাবে কোথাও যেন সেই ৪০ এর ঘরে আটকে গেছে। সন্দীপ দা এই যে ৪০ এর মধ্যে আটকে থাকা, মানে তোমায় চালসে চশমা পড়েছে যখন না, চালসে হ্যাঁ, বলতেই হ্যাঁ, হয়। হ্যাঁ, তার মানে ৪০ পেরিয়েছে। ৪০ পেরোলেই চালসে যদি বলি, ধরো ৪০ থেকে ৪২। ৪১ কিংবা ৪২ এর মধ্যে সন্দীপ দা আটকে আছে। এই যে আটকে থাকার রহস্য, মানে এইটা কেন? মানে তোমার কিভাবে তুমি তোমার না, দিনের পর দিন এটা কিভাবে হ্যাঁ বলছি, প্রথমত ৪১-৪২ যে আটকে আছি আমি, এটা তো মানে এটা তর্ক এর পেছনে হতেই পারে আরকি। অনেকে বলবে কেন ৪০-৪২ কেন? সন্দীপদাকে দেখেই মনে হয় অন্তত ৫০। আবার অনেকে বলবে, ছি ৪০-৪২ এ তো ৩৫ এর বেশি লাগেই না। আমি বলছি না, আমি নিজে পেয়েছি এরকম নানান রকম। সো দ্যাট ইজ আ ভ্যারিয়েবল অ্যাসপেক্ট আরকি। তো তুমি যদি বলো এটার রহস্য কি? রহস্য কিন্তু নয়, জানো তো? আজকের দিনে আচ্ছা, তোমার একটা খুব ইন্টারেস্টিং জায়গা থেকে আসি ব্যাপারটা। এক ধরনের মানুষ আছে, তাদের মধ্যে অনেকে সায়েন্টিস্ট আছে, গবেষণা করে, সেমন মানুষও আছে, আবার আর্টিস্ট আছে তাদের মধ্যে। সম্পূর্ণ অন্য সাবজেক্ট নিয়ে তাদের পড়াশোনা, কিন্তু তারা এই সাবজেক্টে তারা ইন্টারেস্ট রাখে। এদেরকে বলা হয় ইমমর্টালিস্ট। ইমমর্টালিস্ট মানে এমন মানুষ যারা বিশ্বাস করে যে এই যে বুড়ো হয়ে গিয়ে অসুখ করে আস্তে আস্তে বিছানার সাথে মিশে যাওয়া বা মারা যাওয়ার যে এই যে প্রসেসটা, যেটা আমরা ধরে নিই যে ইট ইজ আ ন্যাচারাল প্রসেস, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইভলিউশনারি মিস্টেক। আমরা হিউম্যান বিংসরা আমরা এতটাই ইভলভড, আমাদের সিস্টেমটা এতটা ইভলভড ওভার মিলেনিয়া, যে আমাদের বুড়ো হওয়ার সঙ্গে সঙ্গে যে একটু অসুখ হবেই। ৪০ পেরিয়েছি, ৫০ পেরিয়েছি মানে একটু তো আমার আলসার হবেই, বা একটু তো ব্লাড প্রেশার হতেই পারে, এটা খুব স্বাভাবিক। বা এটা ইজ নট ট্রু। আমরা যদি আমাদের লাইফটাকে অ্যাবিউসিভ না করি, যদি আমাদের লাইফটাকে ডিসিপ্লিন করি, এবার ডিসিপ্লিন শুনলেই ভাবি যে ও বাবা, ডিসিপ্লিন মানে কি আমি মনে সময়ের তালিকা ধরে এই করতে হবে, সেই করতে হবে, জীবনের আনন্দগুলো চলে যেতে হবে। দ্যাট ইজ নট ট্রু। কিন্তু ভীষণ আনন্দ যায়। আমাকে দেখে কি মনে হয় খুব কম আনন্দে আছি আমি? কিন্তু আমি ভীষণ ডিসিপ্লিন। আমি কি করি? আমার খাওয়া-দাওয়া, আমার এক্সারসাইজ, আমার নিঃশ্বাস নেওয়া ছাড়া, মানে যেটাকে প্রাণায়াম বলা হয়, এই ধরনের জিনিসগুলো আমি ভীষণ, আর জল আমি কিভাবে খাই, এগুলো ছোট ছোট কতগুলো জিনিস, এগুলো যদি আমি ঠিকঠাক করে নিতে পারি ওভার আ পিরিয়ড অফ টাইম, তাহলে কিন্তু অনেক দিন ধরে অনেক বেশি ভালো থাকা যায়। এটা আমি মনে আমি করি। জানি তুমি আমায় বলেছিলে তুমি প্রচুর ফল খাও। হ্যাঁ। তুমি আমায় বলেছিলে যে সন্দীপ দা একবেলা খাবার খায়। এখন আর সারাদিনে কিচ্ছু খায় না। একটু চা হয়তো, চা বা হ্যাঁ, কফি হ্যাঁ, হ্যাঁ, খায় খেলেও। হ্যাঁ।
সন্দীপ আমায় বলেছিল যে সুদীপ এই ফলটুকু খেলাম বা এইটুকুনি মানে এটা আমায় না, একবেলা মানে আমি ফলটা খাই। মানে ফল আর আমার খাবার নিয়ে দুটো হয়ে যায় আরকি। আমি ফল সকালবেলা একটা সময় ফল খাই। তারপরে তেড়ে এক্সারসাইজ করি। এটা বলছি আমি যেদিন আমার ছুটি থাকে। তারপরে ওই ২টো ২:৩০ থেকে ৩টে ওরকম সময় আমি লাঞ্চ বলো বা যাই বলো ওই খাবারটাকে ওটা একটা সলিড খাবার খাই। অনেকটা খাই। এই আরকি। মানে ফলটা একটা আলাদা মিল কিন্তু। শুধু ফল খেয়ে যে সারাদিন থাকি তা কিন্তু নয়। একটা জিনিস বলি, হুম, তুমি এটা বলেওছো অনেক জায়গায় এবং হুম, বেশ কিছু পডকাস্টে ছোট, হুম, ছোট রিলস গুলো খুব হুম, জনপ্রিয় হয়েছে। হুম, হুম, হুম। তো আমরাও বা সেই সুযোগটা ছাড়বো কেন? হ্যাঁ, বলো না। সেটা নয়। কিন্তু তুমি একটা জিনিস বলো, কোনো হুম, একজন মানুষ হ্যাঁ, যারা আবার তোমার মতো খুব এরকম একটা মেইনটেইন লাইফ হুম, হুম, রাখতে চায় হুম, ভীষণভাবে, হুম। আম তারা আ কিভাবে তাদের দিনটা, সারাদিনটাকে কিভাবে করবে? মানে কিভাবে রাখবে? না দেখো খাবারটা একটা কিভাবে খাবে? শুরুতে একটা জিনিসই বলি যে প্রত্যেকটা মানুষের কিন্তু ইন্টারনাল সিস্টেম তফাৎ আছে। হুম, কিন্তু কতগুলো ফান্ডামেন্টাল জিনিস খুব এক। হুম, এই ফান্ডামেন্টাল জিনিস যেগুলো এক সেইগুলোর উপর বেস করে আমি বলছি। কেননা আমি তো আপনাদের ইন্ডিভিজুয়ালি আমি চিনি না। তাই জন্যে আপনাদের মধ্যে যারাই এই ধরনের প্র্যাকটিস গুলো করবেন একটু জেনে নেবেন যে আপনাদের এটা স্যুট করে কিনা। বেশিরভাগ গুলোই কিন্তু বেশিরভাগ মানুষকে স্যুট করবে। ১ম দ্যা ভেরি ফার্স্ট থিং ইস সকালবেলা উঠে ১ থেকে ২ গেলাস জল ডিপেন্ডিং অন আপনার আয়তন কিরম। তার মানে আপনি ছোটখাটো মানুষ, লম্বা-চওড়া মানুষ। ১ থেকে ২ গেলাস জল একটু ওয়ার্ম সেটা খাওয়া। এবং তারপরে আপনি বাথরুমে যান আপনার সারাদিনের ইয়ে করুন। আর সারাদিন ধরে যদি একটু ওয়ার্ম জল খাওয়া যায়, একদম রুম টেম্পারেচার না হয়ে রুম টেম্পারেচার থেকে একটু বেশি ওয়ার্ম খাওয়া যায় সেটা ভালো। সেটার কারণ হচ্ছে আমাদের বডির ভেতরে একটা সিস্টেম, একটা প্রসেস থাকে যেটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস হচ্ছে এমন একটা সিস্টেম বডির যেটা কনস্ট্যান্টলি একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার চেষ্টা করছে। অ্যাসিড অ্যালকালির একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার চেষ্টা করছে। টেম্পারেচারের একটা ইকুইলিব্রিয়াম মেইনটেইন করার চেষ্টা করছে। কেন ইকুইলিব্রিয়াম গুলো? কেননা এই ইকুইলিব্রিয়াম গুলোতে আমাদের সবকিছু বডির ফাংশন এট অ্যান অপটিমাম লেভেল হতে পারে। তো বডি ইজ কনস্ট্যান্টলি পুটিং ইন দ্যাট এফোর্ট। যখনই তুমি একটা ফ্রিজ থেকে বার করে একটা ঠান্ডা জল খাচ্ছ বা অতিরিক্ত গরম চা বা কফি খাচ্ছ, আমার বডিকে ইমিডিয়েটলি তার রিসোর্সেস গুলোকে নিয়ে হাজির হতে হচ্ছে যে এইটাকে ম্যানেজ দেওয়া। এই যে অতিরিক্ত গরমটাকে ঠান্ডা করা বা অতিরিক্ত ঠান্ডাটাকে গরম করে। তো আমরা যদি আমাদের বডিলি ফাংশনটাকে একটু এড করতে পারি, এই অতিরিক্ত গুলো না করে একটু ওয়ার্ম, হালকা ওয়ার্ম জল খাওয়া সারাদিন ধরে যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। যদি সম্ভব না হয় রুম টেম্পারেচার। অবশ্যই ফ্রিজের জল বা ঠান্ডা জল বা কোল্ড ড্রিংকস এগুলো বিষ। কোল্ড ড্রিংক বিষ অবশ্য সেটা একটা সম্পূর্ণ অন্য কারণে। তো ঠান্ডা জল খাওয়াটাও কিন্তু ইজ এক্সট্রিমলি ব্যাড ফর দ্য সিস্টেম। বড্ড বেশি প্রেশার দেওয়া হয় সিস্টেমটাকে। তারপর? এটা আচ্ছা। এরপর দেখো আমি আমার খাওয়া-দাওয়ার একটা খুব ইম্পোর্টেন্ট দিক হচ্ছে যে আমি একজন প্লান্ট বেসড ইটার। প্লান্ট হুম, বেসড হুম। ইটার মানে আমি মাছ, মাংস, ডিম, দুধ কোনটাই খাই না। তার মানে কি দাঁড়াচ্ছে আমি জন্তু জানোয়ারের দেহ থেকে যা কিছু আসে সেগুলো কিছুই খাই না। এটার কারণ কি? এটা একটা ভীষণ কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট। কেননা এই সাবজেক্টটার ফরে যত বড়, বড় হোমরা-চোমরা সায়েন্টিস্ট আছে এটার এগেইনস্ট এও তেমনি বড়, বড় হোমরা-চোমরা সায়েন্টিস্ট আছে। Over my years of studying them, listening to their speeches, আমি ultimately I decided যে না আমার মনে হয় this will suit me best. এবং আমি দেখেছি আমি আজ আমি আম প্রায় ২৩ বছর হয়ে গেল। ২৩ তো হ্যাঁ, ২৩ বছর হয়ে গেল আমি এই খাওয়া-দাওয়ার সিস্টেমটা ফলো করছি। এবং আমি থ্যাঙ্কফুলি আজকে ভালো আছি। মানে ৬০ বছর বয়সে আমার মনে হয় আমার লেভেল অফ এনার্জি বলো, আমার অনেকে আছে আমার অর্ধেকের বয়স এনার্জি লেভেল তাদের যা আরকি তার থেকে কিন্তু বেশি। এবং এটা আমি হাম্বড়াই করার জন্য বলছি না। আমি বলছি একটা জিনিস এস্টাবলিশ করার জন্য যে ননভেজ ফুড কিন্তু অনেকটা বেশি আমাদের দেহকে চাপ দেয়। কেননা ইট ইস ফার মোর অ্যাসিডিক। অ্যাসিডিক কথাটার মানে এখানে এই, একেক ধরনের খাবার জিনিস আমাদের দেহের ভেতরের এনভায়রনমেন্টটাকে, অ্যাটমসফিয়ারটাকে হয় অ্যাসিডিক করে বা অ্যালকালাইন করে। আমাদের দেহটা স্লাইটলি অ্যালকালাইন। সেটা হচ্ছে আইডিয়াল। ঠিক যেরকম আমাদের ভেতরের ওয়ার্মথটা মানে ভেতরের টেম্পারেচারটা হচ্ছে রুম টেম্পারেচার থেকে স্লাইটলি বেশি। সেরকম অ্যালকালাইন অ্যাসিডিক যে স্কেলটা তাতে আমাদের দেহটা হচ্ছে ভেতরে স্লাইটলি অ্যালকালাইন। এই অ্যালকালাইনিটিটাকে মেইনটেইন করা দরকার। তুমি যত মাছ-মাংস খাবে, যত ননভেজ খাবে তোমার অ্যাসিডের দিকে যাবে ভেতরের অ্যাটমসফিয়ারটা। তাই জন্যে কি হয় আ তার থেকে অক্সিডেটিভ স্ট্রেস, তার থেকে ইনফ্লামেশন হ্যানা-ত্যানা অনেক কিছু আছে আরকি। এবার অনেকে বলবে যে আমি তো জিমে যাই। আমি রেগুলার এক্সারসাইজ করি। আমাকে তো কোচেরা বলে রেগুলার মাংস খেতে ও লিন মিট, চিকেন খেতে হ্যানা-ত্যানা ইত্যাদি। আমি বলছি যে পৃথিবীতে এমন অনেক বডি বিল্ডার্স আছে যারা ভিগান।
আমার মতন, যারা ননভেজ একেবারেই ছোঁন না, অনেকেই আছে। তো দিস ইজ এ রং কনসেপ্ট যে মাংস না খেলে গায়ের জোর হবে না বা মাংস না খেলে মাসল বিল্ড হয় না। হ্যাঁ, মাংসতে আমাদের তো ৯ রকমের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস হয়। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস মানে এমন অ্যামিনো অ্যাসিড যেগুলো দেহ তৈরি করতে পারে না, বাইরে থেকে খেতে হয়। যেকোনো একটা ননভেজ ফুডে ৯ রকম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডসই পাওয়া যায়। কিন্তু আমি যদি মাছ মাংস না খাই, আমি যদি শাকসবজি খাই, ডাল ভাত খাই ইত্যাদি, তাহলে আমি কি হয়, যেকোনো একটা ডালে হয়তো ৬ রকম বা ৫ রকম এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস আছে। এবার আমি যদি একেক দিন একেক ধরনের ডাল খাই, একেক দিন একেক ধরনের সিডস খাই, আমি যেরকম অনেক রকমের সিডস খাই, আমি পাম্পকিন সিড খাই, আমি ওয়াটারমেলন সিড খাই, আমি চিয়া সিডস খাই। এগুলোকে রেখে এগুলো একসঙ্গে দে প্রোভাইড অল দ্য অ্যামিনো অ্যাসিডস দ্যাট আই নিড। তো তাই জন্য সেটার কোনো খামতি হয় না কিন্তু। আচ্ছা, এই গেল। আরেকটা খুব ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে, আমি আমার মতন দিনে একবেলা খেতে কাল থেকে শুরু করে দিন আমি কখনোই বলব না। কেননা দ্যাট উইল সেন্ড ইউর বডি ইনটু আ শক। বডিকে কখনো শকে দেওয়া উচিত নয়। সবকিছু ওয়ান স্টেপ এট আ টাইম, ওয়ান স্মল স্টেপ এট আ টাইম করা উচিত। একটা জিনিস যেটা করতে পারেন which is extremely good for your intestine gut, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা মাছ মাংস খান, আপনাদের যে মেইন মিলটা রান্না করে যে খাবারটা, সেটার আগে ঠিক যতটা খাবার খাচ্ছেন ঠিক ততটা স্যালাড খেয়ে নেবেন। মানে কাঁচা স্যালাড মানে হচ্ছে কাঁচা সবজি, যে কাঁচা সবজিগুলো খাওয়া যায়, যেরকম গাজর হতে পারে, শসা হতে পারে, টমেটো হতে পারে। এবং আগে থেকে কেটে রাখা নয়। হ্যাঁ, 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 তখন আগে থেকে কেটে না রাখাই ভালো। মোটামুটি সেই দিনই কাটা হয়েছে বা সকালবেলা কাটা হয়েছে whatever। সেইটা কি করে, আমাদের দেহের মধ্যে, আমাদের ইন্টেস্টাইনে অনেকটা রাফেজ, অনেকটা ফাইবার পাঠায়, which clears the intestine। তারপরে যখন রান্না করা খাবারটা যাচ্ছে, অ্যাবজর্পশনটা অনেক ভালো হয়। প্লাস এই ভেজিটেবলস গুলোরও অনেক মিনারেলস এবং ভিটামিনস আছে যেগুলো অ্যাবজর্ব করে, ইন্টেস্টাইনের ভেতর থেকে অ্যাবজর্ব করে আরকি, ইন্টেস্টাইনের ওয়াল গুলো আরকি। এটা আরেকটা দিক। আমি তো খুব কম সময় আমি অনেকগুলো জিনিস একসঙ্গে বলে দেওয়ার চেষ্টা করছি। আরেকটা হচ্ছে কিভাবে নিঃশ্বাস নেবেন। আরেকটা হচ্ছে কিভাবে বসবেন বা দাঁড়াবেন। সবসময় চেষ্টা করবেন শিরদাঁড়াটাকে যতটা সোজা রাখা যায়। কেননা আমাদের মেইন যে প্রাণ শক্তি যেটাকে বলে, সেটা আমাদের ইদ আর পিঙ্গল নাড়ি থেকে, মানে যেটাকে মোটর আর সেন্সরি নার্ভস বলা হয়, সেইটাতে যাতায়াত করছে তো। সেইটার যে প্যাসেজটা, সেটা যতক্ষণ আপনার স্ট্রেট থাকবে, আপনি ইউ উইল রিমেইন ইউথফুল। যে মুহূর্তে আপনি এরকম ঝুঁকতে শুরু করবেন, আজকাল দেখি ইয়াং ছেলেরা বসে, বসে ঘন্টার পর ঘন্টা এরম করে বসে, ঠিক এই, মোবাইল করছে। হ্যাঁ, মানে আমি হ্যাঁ। দেখাচ্ছি যাতে বোঝা যায় যে কতটা বেঁকে আছে আরকি, এরমভাবে মোবাইল করছে। এটা মারাত্মক খারাপ জিনিস। মোবাইল যদি দেখতে হয়, মজার ব্যাপারটা হচ্ছে এরমভাবে বসে দেখুন। এরমভাবে বসে দেখলে খানিকক্ষণ পরে হাত ধরে যাবে, তখন তখন মোবাইল দেখা রেখে দেবেন। যাবে না, কিন্তু এরমভাবে দেখবেন না। এটা মেক ইট আ ডিসিপ্লিন, আ হ্যাবিট। তাহলে কি হবে, মোবাইলটাও কম দেখা হবে, which is again good for you। তার থেকে হাতে বই নিয়ে পড়াটা is good for the brain। আমি অনেকগুলো না, আমি আগে আমার নিঃশ্বাসের দিকটায় আসি। শিরদাঁড়া স্ট্রেইট রাখা যতটা সম্ভব সারাদিনে, তাতে কি হয়, এই পেছনের শিরদাঁড়া বেয়ে যে মাসল দুটো যাচ্ছে, ওই মাসল দুটো খুব স্ট্রং থাকে আরকি। যে কারণে আমাদের টর্সো যেটাকে বলে, আমাদের যে মানে কোর মাসল গুলো, সেগুলো স্ট্রং থাকে। এটা একটা ১ নম্বর, which will help you to stay young for a much longer period। আরেকটা হচ্ছে, যখন আমরা নিঃশ্বাস নিই, দিনে অন্তত ২ বার কি ৩ বার ১০ মিনিট ধরে ৪ সেকেন্ড ধরে নিঃশ্বাস নেবো, ৮ সেকেন্ড ধরে ছাড়বো। এটা কেন, অনেকে জিজ্ঞেস করে যে আমি যতক্ষণ ধরে নিঃশ্বাস নিচ্ছি তার ডবল সময় ধরে নিঃশ্বাস ছাড়বো কেন? সেটা মেইন কারণ হচ্ছে যে নিঃশ্বাস যখন নিয়ে আমরা ছাড়ি, আমরা কিন্তু শ্যালো ব্রিদার আমরা বেশিরভাগই। আমাদের যখনই বলা হয় যে গভীরভাবে নিঃশ্বাস নাও, আমরা এরম করে নিঃশ্বাস, আমরা ভাবি গভীরভাবে মানে গভীরভাবে নেওয়া। না, গভীরভাবে ছাড়াটা ইজ ফার মোর ইম্পোর্টেন্ট। কেননা তুমি যত গভীরভাবে নিঃশ্বাস ছাড়বে, যতক্ষণ ধরে নিঃশ্বাস ছাড়বে, তোমার মধ্যে যেটুকু স্টেল এয়ার আছে, যাতে কার্বন ডাইঅক্সাইড মিশে আছে, অন্যান্য টক্সিক এলিমেন্টস মিশে আছে, সেটা পুরোটা বেরিয়ে যাবে। সো দ্যাট যখন নিঃশ্বাস নিচ্ছেন আপনারা, পিওর ফ্রেশ অক্সিজেন প্লাস অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো নিচ্ছে এবং বডিও সেটাকে ইউটিলাইজ করতে পারছে। আর নয়তো শ্যালো ব্রিদিং এ আমাদের পুরনো নিঃশ্বাসের অনেকটা অংশ ভেতরে রিসাইকেল হতে থাকছে। যে কারণে ব্রেইন ফগ হয়, আমরা টায়ার্ড ফিল করি, অনেক সময় বুঝতে পারি না কেন টায়ার্ড ফিল করছি। ওয়ান অফ দ্য মেজর রিজনস ইজ উই আর শ্যালো ব্রিদার্স। এটা একটা। তার মানে ওয়ার্ম জল খাওয়া, শ্যালো ব্রিদিং না করা, শিরদাঁড়া সোজা রাখা, ননভেজ ফুড যতটা সম্ভব কমানো, বিশেষ করে রাতে ননভেজ ফুড খাবেন না, কারণ যতক্ষণ সূর্য থাকে আমাদের হজম প্রক্রিয়াটা অনেক বেশি পাওয়ারফুল থাকে। তাও যেন এরা বাঙালি মাছে ভাতে মাংসতে থাকবে না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, বাঙালিয়ানার সঙ্গে মাছে ভাতেটাকে, ঠিক আছে, আমি বলছি না যে ঠিক আছে, দ্যাট ইজ অলসো অ্যান অংশ। কিন্তু বাঙালিয়ানার সঙ্গে এই যে আড্ডা, এই যে লিটারেচার, এই যে পলিটিক্স নিয়ে আড্ডা, মানে
সব রকম আর্টের কথা বলছি, এই যে ডিবেট, এই যে গান বাজনা, এগুলো অনেক বেশি বাঙালিয়ানা নয় কি? অবশ্যই তাই। বাঙালিয়ানা মানে কি আমি এমন জিনিস আমায় খেতে হবে যেটা আমার বয়সকালে অসুখ না, একদমই না। করতে হবে। বাঙালি আনার সঙ্গে হুম, আরেকটা জিনিস খুব মিশে থাকে। হুম, যেটা হচ্ছে মানে ধরো একটু বউ বরের উপর একটুখানি রেগে গেল। হুম, হুম, কোথাও মনে হলো যে এই তোমার কথাই বলি। হুম, বৌদি ভীষণ ভালো মানুষ। হুম, বৌদিকেও দেখে বোঝা যায় না বৌদি মানে হুম, সন্দীপদার সঙ্গে বৌদিরও মানে কি হয় আমরা প্রত্যেকেরই একটু এজ হয়। মেয়েদের বলা যায় না এজটা। কিন্তু বৌদিকে বোঝা যায় না। হুম, কিন্তু তারপরও সন্দীপদা তো এভারগ্রিন। সেটা তো হুম। সবাই হতে পারে না। মানে না, না, সবাই এটাই আমার বক্তব্য। হ্যাঁ, সবাই আমার হতে পারে না। প্রশ্নটা আমি বলি। সবাই হতে আমি পারে। প্রশ্নটা হুম, হুম, তোমায় বলি হুম, যেটা হচ্ছে আ বৌদি কখনো তোমায় এরকম মনে করে না যে আমার বর হুম, সে ৬১ বছর বয়সেও ৬০ বছর বয়সেও হুম, তার পাশে একেবারে ইয়ং ছেলে মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে, হুম, তার সঙ্গে অভিনয় করছে। হুম। তার পাশে মানে একদম কখনো বৌদি সেটা তোমাকে কিছু বলে না? মানে বৌদির হিংসা হয় কিনা এটা ওই আরকি মানে হ্যাঁ, হিংসে কথাটা বলতে খারাপ এটা লাগছে। বলবো না। এটা কখনো ভেবো না এই কথাটা বলতে চেয়েছি। আমার বউয়ের না আমি যেরকম একটু peculiar আমার বউ একটু peculiar। আমার যখন নতুন কোন সিরিয়াল হয় আ তখন কথা হয়। মনে করো আমি অদিতিকে বলছি যে, "জানো তো এরকম নতুন সিরিয়াল আসছে।" হ্যাঁ, না, না। বলে, "ও তাই? তোমার বউ কে হবে?" মুখে তো ঝলমল করছে, "তোমার বউ কে হবে?" হ্যাঁ, তারপরে আমি মনে হয় এখনো জানি না। জানলে আমাকে জানিয়ে আমাকে ছবি পাঠিও। এবং তারপরে ওকে যখন জানতে পারি, মনে করো ছবি পাঠালাম, "ওমা! কি দারুণ দেখতে, খুব ভালো।" মানে মানে হিংসে তো দূরের কথা। অ্যাকচুয়ালি কি জানো তো? এটা আমার একটা মস্ত বড় পাওনা। না, এটা আমি এটা বলে দিই। এটা আমার না বললে অন্যায় হবে। হুম, হুম, বৌদি অসম্ভব ভালো মানুষ। বৌদিকে আমি বহুদিন চিনি। সন্দীপদার সঙ্গে বৌদি আগে এটি বড় কোম্পানিতে চাকরি করতেন। বৌদি এবং সন্দীপদা মানে সবথেকে বড় জিনিস মধ্যিখানে বলেছি, আমার বউ অ্যাকচুয়ালি আ ও মাস্টার্স করেছিল ইংলিশে হুম, প্রেসিডেন্সি কলেজ থেকে। তারপরে ক্যালিফোর্নিয়া থেকে মানে প্রেসিডেন্সি কলেজ থেকে সে অনার্স করেছিল, তারপর মাস্টার্স করেছিল। এবং তারপরে ও ইকোনমিক টাইমস এ ১২ বছর ছিল অ্যাজ এ জার্নালিস্ট এবং হুম। সিনিয়র জার্নালিস্ট হিসেবে ইকোনমিক টাইমস থেকে ছেড়ে তারপরে অন্যান্য কোম্পানিতে কাজ করেছিল। জয়েন করেছে। হুম, এটাই এবং হ্যাঁ। সন্দীপদার সঙ্গে বৌদির রিলেশন ভীষণই ভালো। মানে এখন যারা এইসব সিরিয়াল বা অন্য জগতেও শুধু সিরিয়াল তো নয় বা অভিনয়ের জগৎ তো নয় তার বাইরেও প্রচুর জগতে যারা সম্পর্কের এই রিলেশন গুলো মানে মাঝখানে কিরকম একটা ইকুয়েশন খোঁজেন তাদের হুম, জন্য বলি সন্দীপদা এবং বৌদিকে দিকে তাকিয়ে থাকুন। দেখুন যে একটা রিলেশন হুম, হুম। বন্ডিং কত ভালো হতে পারে। বৌদি এটা শুনে ১ কাপ কফি ডেফিনিটলি আমার জন্য থাকবে। আমি জানি কিন্তু আমি সত্যি কথা বললাম। যারা জানেন তারাও জানবেন যে এটা আমি ঠিকই বলেছি। না, অদিতির সঙ্গে আমার রিলেশনশিপের আমি মানে আমরা রিলেশনশিপের একটা বড় দিক হচ্ছে যে আমরা আগে বন্ধু ছিলাম। বিয়ে হওয়ার আগে বন্ধু ছিলাম। প্রেম হওয়ার আগে বন্ধু ছিলাম। কোথাও ওই বন্ধুত্বটা কিন্তু all the while থেকে গেছে। Even today we relate to each other as friends more than as a husband and wife. এটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আরেকটা জিনিস হচ্ছে যে উম অনেক সময় হয় না? মনে করো আমি খুব ব্যস্ত কোনো একটা কাজে। কিন্তু ওর সময় আছে ও ওর বন্ধু-বান্ধবের সঙ্গে গিয়ে পার্টি করছে। বা ও খুব ব্যস্ত ওর কাজ নিয়ে। আমি হয়তো আমার বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা মারছি, পার্টি করছি কি নয়। এরকম একটা সিচুয়েশন এ অনেক সময় হয় না যে তুমি আমাকে ছাড়া করতে পারলে? তোমার খারাপ লাগলো না? এই ধরনের একটা ব্যাপার থাকে মনে মাঝে। আমাদের পুরো উল্টো। মানে আমি যত ব্যস্তই থাকি, আমি যদি জানি যে মাই ওয়াইফ ইস হ্যাভিং অ্যান এক্সেলেন্ট টাইম, আই ফিল ভেরি গুড। আমার খুব একটা ভেতর থেকে একটা আনন্দ হয়। এবং আমি জানি ওরও এটা হয়। এটা একটা ছোট্ট হিন্ট মানে এটা আমি বলছি না যে এটা একটা বিশাল ব্যাপার অ্যাবাউট আ রিলেশনশিপ, হাউ টু কিপ আ রিলেশনশিপ অ্যালাইভ। কিন্তু এই ধরনের ছোটখাটো ১ টা ২ টো হিন্ট দিচ্ছি যে প্রবাবলি দিস থিংস হেল্প যে বন্ধুত্বটা বজায় রাখা। বন্ধুত্ব মানে কি? ইকুয়ালিটি। যে আমি হাসব্যান্ড ওয়াইফ, আমি হাসব্যান্ড, তুমি ওয়াইফ মানে আমার এই কাজ, তোমার এই কাজ। ওই যে আ একটা তৈরি হয়ে গেল, একটা ক্যাটেগরাইজেশন তৈরি হয়ে গেল as far as duties are concerned ওইটা না হয়ে ২ বন্ধুর মধ্যে যে একটা ইকুয়াল রিলেশনশিপ I think that is far more important বিশেষ করে আজকের দিনে যখন একদম তাই। মানে এবং এই রিলেশনটা ফ্যামিলি রিলেশন, হুম। বউয়ের সঙ্গে আর রিলেশন তুমি কি বলছো? না, আমি কি জানি না তোমার সঙ্গে তোমার বউয়ের কি না রিলেশন? ইন্টারভিউটা অত্যন্ত সুন্দর রিলেশন এবং ইন্টারভিউটা আমি তোমার করছি। আ না, সুস্মিতাও একটা ইন্টারভিউ হ্যাঁ, করে। হ্যাঁ, গল্পের হ্যাঁ। ক্যানভাসে সুস্মিতা সুস্মিতাও তোমাকে তো আমি অনেকদিন ধরে দেখছি। কবিতা নিয়ে একটা হ্যাঁ, ইন্টারভিউ হ্যাঁ, করে এবং ঘরে বাইরের বই ঘরে হ্যাঁ, ইন্টারভিউ হ্যাঁ। ওর হয়। বউও অত্যন্ত ট্যালেন্টেড একজন মানুষ। এবং না আমরা কেউ কারোর পিঠ চাপড়াতে বসিনি। কিন্তু বিষয় হচ্ছে না, আ না, না, যে এটা যেটা বলা উচিত আমার যেটা ডেফিনিটলি। বলার কথা সেটা হুম, হচ্ছে সন্দীপদার ফ্যামিলি হুম, এবং সন্দীপদার বাবা-মা হুম, তাদের সঙ্গে রিলেশন এটা না দেখবার মতো। ভাইয়ের সঙ্গে রিলেশন এটা দেখবার মতো। মানে যারা সন্দীপদাকে শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে দেখেন, একজন লেখক হিসেবে দেখেন, তারপরেও একজন মানুষ হিসেবে দেখবেন
সন্দীপদার মতো মানুষ হয় না, খুব কম হয়। এটুকুনি মানে তুমি তো মানে আমি জানি না। আচ্ছা মানে না আমি মানে তুমি কি এমনি জিজ্ঞেস করছো আমি জানি আমি এই প্রশংসাটুকু না করলেও এর পরের বইটা আমরাও পাবো। আমি এইটুকুনি জানি। কিন্তু ব্যাপার হচ্ছে এটা ফ্যাক্ট। সন্দীপদা হ্যাঁ, আমরা বলো, ঘুরে বলো। আসি। হ্যাঁ, হ্যাঁ। অনেক কিছু হলো মানে হুম, আ আমি জানি যে তোমার এই হুম, ফিটনেস যেমন অভিনয়ের ক্ষেত্রে তোমায় কাজ দেয়, হুম, লেখার ক্ষেত্রেও তোমায় কাজ দেয়। হুম, হুম, মানে এতটা ফিট না থাকলে তুমি এত সময় মতো নিয়মিত লিখতে হুম, পারো হুম, না। হুম, মানে হুম, হুম। সম্ভবই নয়। হ্যাঁ, এবং আমি তো নিজে দ্যাটস ট্রু। জানি যে তুমি বিভিন্ন জায়গায় মানে সন্দীপ দা যে সবসময় বাড়িতেই লেখে এমন নয়। হুম, সন্দীপ হুম, দা হুম। যখন শুটিং এ যায় সেখানে বসে লেখে। হ্যাঁ, সন্দীপ দা কোনো কফি শপে বসে লেখে। কফি শপে আমরা একটু আড্ডা মারতে যাই। সন্দীপ দাকে আমি দেখেছি। আমি হুম, অনেকবার মিট করেছি। সন্দীপ দা কফি শপে বসে লিখে যাচ্ছে। হুম। এই যে এর কনসেনট্রেশন টা অন্য জায়গা। মানে হ্যাঁ, তোমার হ্যাঁ, হ্যাঁ। ফিটনেস এর সঙ্গে তোমার ব্রেইনটা অনেক বেশি কুল, ভীষণ কুল। হ্যাঁ, হ্যাঁ, ওটা তো খুব ইম্পোর্টেন্ট একটা হ্যাঁ। ফ্যাক্টর। ভেতরটাকে কুল রাখা। আদারওয়াইজ যেকোনো ক্রিয়েটিভ কাজ ওই কুলনেস টা না থাকলে গন্ডগোল হয়ে যায় আরকি। না গন্ডগোল হয় কিন্তু এই কুলনেস ছাড়া তো সবাই করে। মানে আমি হ্যাঁ, অনেকে আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট আরকি। মানে কুলনেস ছাড়া অনেক কিছু করতে পারে। I have to stay cool আদারওয়াইজ আমি পারি না। না আমার কখনো মনে হয় সন্দীপ দা রেগে গেছে এই মুহূর্তটা আমার দেখার। মানে আমি ক্যামেরায় তুমি ক্যামেরায় তো দেখাই যায়। হ্যাঁ, obviously ক্যামেরায় ক্যামেরায় শুধু রাগই কেন? ক্যামেরায় আমি কি প্রচন্ড শয়তানি করে হ্যাঁ, জেলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, সে কত রকম করেছি আরকি। ক্যামেরার সামনে তো নানা রকম জিনিস করতে হয়। হ্যাঁ, মানে কতজন হয়েছে হুম। আমাদের স্টলে যখন এসছেন, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে এসছেন, এসেই সন্দীপ দার উপর রেগে যাচ্ছেন। এরকম খারাপ লোকের অভিনয় করেন কেন? আম এটা হ্যাঁ, এটা একটা ভালো হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, যখন হ্যাঁ, হ্যাঁ। অভিনয়ে ওটা তোমার একটা পাওনা লোকে তো। পাও না। ডেফিনিটলি, ইয়েস, ডেফিনিটলি ইয়েস, হ্যাঁ। ইয়েস, ইয়েস। যদি আমরা লেখায় আসি। হুম, এটা অন্তত আমার এই আম তোমার অনুষ্ঠানে হুম, গল্পের হুম, ক্যানভাসের এই অনুষ্ঠানে বসে হুম, আমার যেটা করতেই হয় হুম, সেটা হচ্ছে অন্তত ঘরে বাইরের বই ঘরে বসে আমার যেটা করতেই হয়, হুম, এই লেখার চলনটা হুম, আমাদের সঙ্গেই তুমি শুরু করেছিলে প্রায় ২০২১ সালে বোধহয়। ২০২১ হুম, কিংবা ২২ হুম। আ লকডাউনের ঠিক পরে আমি পরে। হ্যাঁ, এই ২০২১ হুম, হুম। আমাদেরই তো ২০২০ র শেষের দিকেরটা। হ্যাঁ, 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 নভেম্বর হ্যাঁ। ডিসেম্বরে শুরু তারপর তো এগিয়ে যাওয়া। হুম, ২০২১ এর শেষ কিংবা ২২ এর শুরু হুম, এরকম সময় হুম, থেকে। হুম, তারপর দীর্ঘ বছর হলো? ৪ হুম, বছর? দীর্ঘ বা বলি কেন? হুম, ছোট্ট হুম, ৪ ৪-৫ বছর, বছরের হ্যাঁ একটা ৫ জার্নি। বছর, হ্যাঁ। তার মধ্যে তোমার ৮ টা প্রায় ৮ টা না ৯ টা ৯ টা বই বই হয়ে হলো, গেছে। হ্যাঁ। এবং জনপ্রিয়তা মানে তুমি এখন প্রচুর পাঠক জানেন যে তুমি লিখছো হুম, এবং তারা তোমায় আসেন তোমার কাছে হুম, আসেন হুম, মেলায়, হুম, বইমেলাতেও সবসময় তোমায় ঘিরে ধরেন। হুম, হুম। সন্দীপদা এই যে জার্নিটা এই জার্নিটাকে কিভাবে এনজয় করো এটা যদি বলো? আচ্ছা ১ম এই আমি বলে রাখি আমি যে লিখি এটা মা সরস্বতীর আশীর্বাদ ভীষণভাবে। আ আর মানে আমি যেরকম এখানে একটা আস্তিক নাস্তিকের ব্যাপার চলে আসে। আমি নিজে মা সরস্বতীকে একটা কি বলবো? একটা এমন একটা শক্তি বলে মনে করি, যেটা আমাদেরকে উইজডম বলো, ক্রিয়েটিভিটি বলো, আম আ লেখার ক্ষমতা বলো, নাচের ক্ষমতা বলো, যা কিছু বলো, এনিথিং ক্রিয়েটিভ অ্যান্ড বিউটিফুল সেটা আমাদের দেন। সেই মা সরস্বতীর আশীর্বাদ ইস a very important factor আমি সবসময় মনে করি। কারণ আমি যখনই লিখতে বসি আমি কিন্তু মা সরস্বতীর একটা ২ লাইন বলে লিখতে বসি। এটা আমার কাছে একটা খুব ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। এটা বলে নিয়ে having said that লেখা জিনিসটা আমি আমার আবার মানে আজ থেকে প্রায় ১৮-১৯ বছর আগে যখন আমি অভিনয় করতে শুরু করি, সেই অভিনয় করার শুরুটা হয়েছিল কিন্তু লিখে। তারপরে দীর্ঘদিন আমি লিখিনি। অভিনয়ের শুরুটা এমনভাবেই হয়েছিল লেখা নিয়ে যে আমার একজন রবীন দাস বলে একজন আমি সে জানি, আমি পুরো জার্নিটাই জানি। হ্যাঁ, তুমি তো জানো আমি জাস্ট ইয়ের জন্য বলছি। রবীন দাস একজন আ আ ডিরেক্টর ছিল। সে সিরিয়াল ডিরেক্টর করছিল তখন একের পর এক। তার কথায় আমি আমার ১ম গল্প লিখি এবং সেই আমার নিজের লেখা গল্পেতে আমার নিজের ১ম অভিনয়টা হয় আরকি। আম তো তারপর থেকে আমি আরো একটা গল্প লিখেছিলাম 'প্যাশন ফ্লাওয়ার' বলে। ওই গল্পটা যেটা আমি অভিনয় করেছিলাম সেটার নাম হয়েছিল আম আ কি বলো? 'অদ্ভুত নকশা'। আচ্ছা। তারপরে আমি দীর্ঘদিন প্রায় অনেক বছর হয়ে গেল আমি অভিনয় করছি। আমি কোনদিন লেখার কথা ভাবিনি। এবং তার আগে আমি যদিও আমি ছোট্ট আগে করে থামাই। হ্যাঁ, অদ্ভুতভাবে একটা জিনিস হ্যাঁ। তুমিও জানো না। হুম, হুম। আমি জীবনে ১ম বার ওই একটা তোমার ওটা কি বলে? সিরিয়াল তো নয়, ওটা একটা ডকুমেন্টারি ওটা ডকুমেন্টারি নয়, ওটা টেলিফিল্ম, টেলিফিল্ম হ্যাঁ। ওই একটাই অভিনয় করেছিলাম। একটা ছোট্ট তুমি পার্টে অভিনয় এবং করেছিলে? একটা লাইন, ২ টো আচ্ছা, লাইন আচ্ছা, মাত্র। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোথায় কিসে? ওই তোমার এর মধ্যে তোমার কি বলে? ওয়ার্কশপে মানে আচ্ছা, কোম্পানির ওয়ার্কশপের আচ্ছা, মধ্যে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে। দাসানি স্টুডিও বোধহয়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। ও মানে আমারই ওই ওটাতে? হ্যাঁ, ও সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমি সেটাই বলছি। মানে আমি গিয়েছিলাম, এটা তো রবীন্দাই আমি আমায় ডেকেছিল আচ্ছা, কারণ ওই তখন তো দিনের আমি শুটিং তোমাকে এ। চিনতাম না আলাদা হ্যাঁ, করে। এবার সেখানে তো ওকে, ওকে।
বুঝতে পেরেছি, বারে এটা অদ্ভুত কোইন্সিডেন্স। তো যাই হোক, তারপরে তো আমার এই লকডাউনে, আমি তারপরে লকডাউনে বসে কিছু গল্প লিখতে শুরু করেছিলাম জাস্ট ফর দ্য ফান অফ ইট। আমি কোনোদিন ভাবিনি যে আমি পাবলিশার পাবো তো একজন। তো তারপরে যা হয়, আমি লকডাউনে ১টা ২টো গল্প কি ৩টে গল্প লেখার পরে একটা গল্প আমি ফেসবুকে দিলাম। তারপরে সে তো শেয়ার হয়ে তোমার চোখে পড়ে, যোগাযোগ হয় আমাদের, তুমি লিখতে শুরু করি। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে ইন্সপিরেশন এর কথা কি তুমি বলছিলে? যে হ্যাঁ, না তো ভালো লাগার কথা বলছিলাম। ভালো লাগা, হ্যাঁ, না দেখো এটা তো একটা, একজন অভিনেতা এবং একজন লেখক এই দুটো কিন্তু পরস্পরের পরিপূরক হয়ে গেছে অন্তত আমার মধ্যে। কারণ we বলতে আমি বলছি me as a writer and me as an actor, we are both dealing with imagination. ভীষণভাবে কল্পনা শক্তি এবং অনুভূতি, imagination এবং ফিলিং, এই দুটোকে নিয়েই তো কারবার। একজন অভিনেতার কাছেও কিন্তু তার কল্পনা শক্তি দিয়ে সে একটা চরিত্রের মধ্যে ঢুকতে পারছে। সেই চরিত্রর অনুভূতিগুলোকে নিজের অনুভূতি তৈরি করে ফেলে তারপরেই তো একটা বিশ্বাসযোগ্য ক্যারেক্টার তৈরি করতে পারছে তার অভিনয়ের মধ্যে দিয়ে। ভেরি সিমিলারলি আমি যখন লিখছি তখন আই এম ক্রিয়েটিং এ ক্যারেক্টার। যখন আমি অভিনয় করছি আমি আমার দেহ, আমার অঙ্গভঙ্গি, মুখভঙ্গি সবকিছু নিয়ে তৈরি করছি যে জিনিসটা, আমার লেখার মধ্যে দিয়ে আমি কিন্তু আমার পেনের মধ্যে দিয়ে, আমার নলেজ অফ ল্যাঙ্গুয়েজ এর মধ্যে দিয়ে আমি একটা ক্যারেক্টার তৈরি করছি। হ্যাঁ, বলতে পারো যে অভিনয় যেটা করছি সেই ক্যারেক্টারটা অলরেডি একজন লেখক তৈরি করে দিয়েছে, বাট আই এম পুটিং ব্রিদিং লাইফ ইনটু ইট। লেখার প্রসেসটা হচ্ছে অনেক বেশি মেডিটেটিভ ইন দ্য সেন্স যে অনেকটা সময় লাগে, অনেকটা বেশি চিন্তা ভাবনা করতে হয়। বিশেষ করে যখন আমি যখন প্রথম লিখতে শুরু করি তখন তো আমি ছোট গল্পই লিখতে শুরু করি। যখন প্রথম আমি উপন্যাস লিখি, যেটা আমার ২য় বই, যেটার নাম ছিল খবরের কাগজের ক্যারি ব্যাগ। আমি উপন্যাস লিখবার সময় বুঝতে পারি হাউ মাচ ডিফারেন্ট ইট ইজ একটা ছোট গল্প লেখা আর একটা উপন্যাস লেখা। উপন্যাসের লিখতে গেলে ওই মনোনিবেশ বলো, ওই ধৈর্য বলো অনেকটা বেশি লাগে। তার মানে আমি কখনোই বলছি না ছোট গল্পতে ধৈর্য বা এগুলো লাগে না। কিন্তু ফরম্যাটটা খুব আলাদা। তো গল্প লিখতে ভালো লাগাটার এইটা একটা অবশ্যই কারণ যে ইট হেল্পস মি টু বি আ বেটার অ্যাক্টর। আর অ্যাক্টিং হেল্পস মি টু বি আ বেটার রাইটার। যেমন দুটোর মধ্যে একটা অদ্ভুত কানেকশন আছে। অন্তত আমি সেটা ফিল করি। আর একটা ভীষণ ভালো লাগার কারণ হচ্ছে যে আমি তো একসময় ভীষণ বই পড়তে ভালোবাসতাম, এখনো ভালোবাসি। মানুষকে, যে আমি মানুষের হাতে বই তুলে দিচ্ছি, নতুন কিছু ক্রিয়েশন তুলে দিচ্ছি, সেটার একটা আলাদা কি বলবো, ফুলফিলমেন্ট, সেন্স অফ ফুলফিলমেন্ট আমি ফিল করি। যে যখন আমার বই পড়ে কেউ আমাকে বলে ফোনে বা দেখা হলে বলে যে আপনার অমুক লেখাটা ভীষণ ভালো লাগলো, বা সেই নিয়ে কোনো ক্রিটিক্যাল অ্যানালিসিসও করে, আমার ভীষণ একটা মানে অদ্ভুত ভালো আনন্দের একটা জায়গা তৈরি হয়। আরেকটা জিনিস যেটা আমার বলতে খুবই ভালোবাসি, যেটা বিশেষ করে আজকের দিনে মোবাইলের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমি বারবার ইয়াংস্টার্সদের বলি যে তোমরা মোবাইলটা একটু রেখে দিনে অন্তত ০.৫ ঘন্টা একটু পড়ো। বিকজ ইটস ভেরি গুড ফর দ্য ব্রেইন। অতিরিক্ত মোবাইল দেখা ইজ ভেরি ব্যাড ফর দ্য ব্রেইন। এটা আমি ওপেনলি বলছি, ডাইরেক্টলি বলছি। কারণ কি হয়, আমি যখন মোবাইল দেখছি আমাদের ব্রেইনটা ইজ অলমোস্ট লাইক এ ডেড ব্রেইন। ইট ইজ নট ডুইং এনিথিং। আমার চিত্র, আমার কানে যে শব্দ, আমার সবকিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। মাই ব্রেইন ইজ নট হ্যাভিং টু পুট ইন এনি এফর্ট। এই এফর্টলেসনেসটা আমাদের ব্রেইনকে আস্তে আস্তে শিথিল করে দেয়। কিন্তু আমি যখন বই পড়ছি, আমার লেখাগুলো পড়ছি, লেখাগুলো পড়ে ডিসাইফার করছি, মানে বুঝছি, চিত্রটা তৈরি করছি মাথার মধ্যে, ইটস আ ভেরি অ্যাক্টিভ প্রসেস, আ ভেরি ডাইনামিক প্রসেস। তাই জন্য পড়ার কথা আমি বারবার বলি, এবং লেখা বিকামস ন্যাচারালি আরেকটু বেশি ডাইনামিক। এই কারণেই লেখাটা হচ্ছে আরেকটু বেশি ডাইনামিক, আরেকটু বেশি আপনার ব্রেনটাকে ইউজ করছে। যে কারণে আমি কখনোই বলবো না যে সবাই যারাই লিখবে তারাই যে পাবলিশড হবে, নট নেসেসারিলি। কিন্তু লেখা অ্যাজ আ থেরাপিউটিক অ্যাকশন ইজ এক্সট্রিমলি গুড। থ্যাংক ইউ সন্দীপ দা। আমাদের আজকের অনুষ্ঠান যারা দেখছেন কিংবা মানে যারা দেখবেন, মানে অনেক এই একটা পডকাস্ট যেমন ভাবে ছড়িয়ে পড়ে, সবার কাছে আমার একটা কথাই বলার, সিরিয়ালের খারাপ মানুষ সন্দীপ চক্রবর্তীকে ভুলে যান। রিয়েলি জেন্টলম্যান সন্দীপ চক্রবর্তী আপনার আইকন হয়ে উঠতে পারে। ফলো করুন, ভালোবাসুন, সন্দীপদার মতো লাইফ লিড করার চেষ্টা করুন। আমরা মানে আমি আবার বলি তোমায়, আমিও করি। কিন্তু দিনের শেষে ওই মুরগির মাংসটা যখন নাড়াচাড়া করে না, না, আমি বললাম তো থাকতে যদি পারি ননভেজ না। খেতেই হয় রাত্রির বেলাটা খাবো। হ্যাঁ, মানে ওই দিনের খাবার বেলায় একটু যদি মশলাদার খেতেই হয়। খাবার, তার ফলে ভুঁড়ি বেড়ে যায়, তোমার মতো ফিট থাকতে আরেকটা পারি জিনিস না। আমি ছোট্ট, তুমি শেষ হ্যাঁ, করছো যদি, আমার হঠাৎ আরেকটা জিনিস মাথায় চলে এলো। অনেকে আ আ বলে যে আই এম অ্যান অ্যানিমাল লাভার। আমি তখন তাকে ১ম এই জিজ্ঞেস করি যে তার মানে তো তুমি নিশ্চয়ই মাছ মাংস খাও না। বলি এ আবার কি? আমার কুকুর আছে, আমার বিড়াল আছে। আমি বললাম তাহলে ইউ আর আ ক্যাট লাভার অ্যান্ড আ ডগ ইয়েস, লাভার। ডোন্ট ইয়েস, সে ইউ আর অ্যান অ্যানিমাল লাভার। ইয়েস। এটা ওখানে একটা একটা বড় কথা। হিপোক্রিসি আছে। হ্যাঁ। হ্যাঁ, সাংঘাতিক হিপোক্রিসি আছে। সন্দীপদার সঙ্গে আবার কথা হবে।
অন্য কোনো পডকাস্টে, অন্য কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন। গল্পের ক্যানভাসে পেজটাকে লাইক করে রাখবেন, শেয়ার করবেন, প্রচুর শেয়ার করুন। মানুষের কাছে পৌঁছে দিন। আজকের জন্যে এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। সকলকে জানাই অনেক, অনেক শুভেচ্ছা।